প্রেজেন্স অফ দ্য এয়ার ব্রঙ্কোকোনা, এটা হচ্ছে নিউমোনিয়ার কথা। আমরা নিউমোনিয়ার কিছু কমপ্লিকেশনের কথা তোমাদেরকে বলছিলাম। 1 নাম্বার কমপ্লিকেশন বই অনুযায়ী বলতে হবে হচ্ছে, বলছিলাম তোমাদেরকে প্যারানিউমোনিক এফিউশন। কোনটা বললাম? প্যারানিউমোনিক এফিউশন। এটা কিন্তু পরীক্ষার সময় পারতেই হবে। নাম্বার 2 হচ্ছে এমফাইমা থোরাসিস। নাম্বার 3 লাং অ্যাবসেস। নাম্বার 4 লোবার কলাপস। স্যার বলবে নিউমোনিয়াতে কলাপস হবে কেন? ডিউ টু দ্য রিটেনশন অফ দ্য স্পুটাম টু এ ব্রঙ্কাস। একটা স্পুটাম যদি স্পুটাম বা স্পুটামের একটা অংশ রিটেনশন হয়ে বসে থাকে, হয়ে একটা টেম্পোরারি কলাপস এরিয়া তৈরি করে ফেলতে পারে, নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। নিউমোথোরাক্স যে ডেভেলপ করে, এটা মেইনলি যে অর্গানিজমটা এটার জন্য দায়ী, নিউমোথোরাক্স একটা হতে পারে আয়োটোজেনিক। তুমি মনে করে প্যারানিউমোনিক এফিউশন ছিল, এখন ড্র করতে যাচ্ছ, সেটার কারণে হতে পারে। আরেকটা স্পেসিফিক হলো স্টেফিলোকোকাস অরিয়াস যদি ইনভলভমেন্ট হয়ে থাকে, স্টেফিলোকোকাস অরিয়াস ইনভলভমেন্টে কিন্তু নিউমোথোরাক্স হতে পারে। হ্যালো, জি, ওকে ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তাছাড়া আমরা সেদিন যেরকম বলছিলাম, এআরডিএস হতে পারে, রেসপিরেটরি ফেলিয়ার ডেভেলপ করতে পারে, লাংস হতে পারে, মাল্টি অর্গান ইনভলভমেন্ট হতে পারে, রেনাল ফেলিয়ার হতে পারে, হেপাটিক ইনভলভমেন্ট হয়ে হেপাটাইটিস ডেভেলপ করতে পারে। পেরিকার্ডিস হার্টের ক্ষেত্রে হতে পারে 3টা জিনিস, পেরিকার্ডিস, মায়োকার্ডিস, এন্ডোকার্ডিস। মাল্টি অর্গান ইনভলভমেন্ট করতে পারে, হার্টে কিন্তু অ্যারিথমিয়া বা কন্ডাকশন ব্লক হতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, এবং পাইরেক্সিয়া ডিউ টু এই যে আমরা অতগুলো ড্রাগ দিব একটা রোগী কিন্তু নিউমোনিয়া পেশেন্টের ড্রাগ, এবার পরীক্ষায় কিন্তু তোমাদের অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট ফর কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আসছে। সুতরাং ড্রাগ ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, এবং ড্রাগ ম্যানেজমেন্ট পরীক্ষার সময় পুরোটাই ডেভিডসনের বক্স পারতে হবে। এই যে কমপ্লিকেশন গুলো বললাম, কমপ্লিকেশনটাও কিন্তু পরীক্ষায় আসবে বা আসতে পারে। এই যে কমপ্লিকেশন আছে, হ্যাঁ বলো। নিউমোথোরাক্স কিভাবে হবে স্যার? নিউমোথোরাক্স মেইনলি একটা হতে পারে আয়ারটোজেনিক। আয়ারটোজেনিক হবে যেমন ধরো তুমি প্যারানিউমোনিক এফিউশন ড্র করতে গেলা, ড্র করতে গিয়ে তুমি, আমরা পিছন দিকে নিডল পাংচার করি না, নিডল পাংচার করতে গিয়ে তুমি হাইড্রোনিউমোথোরাক্স ডেভেলপ করে ফেলতে পারো, বুঝতে পারছো? তাছাড়া একটা অর্গানিজম আছে স্টেফিলোকোকাস অরিয়াস, এখানে অনেক ক্ষুদ্র 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 নিউমোনিক কনসেন্ট্রেশন করে, প্যাচি করে, সেখান থেকে নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। স্টেফিলোকোকাস অরিয়াস একটা অর্গানিজম যেটা নিউমোথোরাক্সের জন্য দায়ী ইন কেস অফ নিউমোনিয়া কমপ্লিকেশন হিসেবে। এরপরে আমরা একটা বলতেছি, এই যে কমপ্লিকেশন বললাম, এই কমপ্লিকেশন মনে রাখার টেকনিক হলো তুমি কমপ্লিকেশনটা অর্গান ওয়াইজ মনে রাখবে। যেমন হার্টে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস। তোমরা কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের নাম শুনছো? ফিব্রিলেশনের যদি তোমরা সেই কজে গিয়ে দেখবা যে কজের রেসপিরেটরি কজের মধ্যে একটা কমপ্লিকেশন 1 নাম্বার লেখা হচ্ছে নিউমোনিয়া। তার মানে কি? রেসপিরেটরি কজের মধ্যে 1 নম্বরে লেখা হচ্ছে নিউমোনিয়া। It does denotes that pneumonia itself atrial fibrillation করতে পারে। তাহলে কমপ্লিকেশন মনে রাখার টেকনিক হচ্ছে অর্গান ওয়াইজ। হার্টে কি করে? পেরিকার্ডিটিস, মায়োকার্ডিটিস, এন্ডোকার্ডিটিস, অ্যারিথমিয়া, দ্যাট ইজ atrial fibrillation। লাংসে কি করে? লাংসে করে স্যার এআরডিএস, লাং অ্যাবসেস, এমফাইমা, প্যারানিউমোনিক এফিউশন, নিউমোথোরাক্স, bilateral involvement, metastatic cerebral abscess। এভাবে যদি আমি মনে রাখি, তাহলে মনে রাখতে হবে লোবার কোলাপস। একটা জিনিস আমি খেয়াল করি নাই বলতে, লোবার কোলাপস করতে পারে। এবার আসি হচ্ছে, আমরা আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন প্ল্যান অফ নিউমোনিয়া। এই যে তুমি এক্সরে করলা, এক্সরের মধ্যে কিভাবে ফাইন্ডিংস বলতে হবে,
এটাকে সেই প্রথম দিন লিখে রাখছিলা? না স্যার। আমরা আমি তোমার বুঝাইতে পারছি? প্রথম দিন তোমার যে ক্লাস নিলাম তখন আমরা বলছি না এটা একটা চেস্ট এক্সরে পিএ ভিউ। প্রথম দিন মানে গত ক্লাসে চেস্ট এক্সরে পিএ ভিউ শোয়িং ইল হোমোজেনাস অপাসিটিস ইন রাইট অথবা লেফট, মিড বা লোয়ার জোন, যেখানে তুমি দেখলা সেখানে বলবা। বুঝতে পারছো কি বলছি? ইল হোমোজেনাস opacity in the left, mid and part of lower zone, obscuring the left cardiophrenic and costophonic angle with presence of the air bronchogram. My diagnosis is left-sided pneumonic consternation. মনে রাখতে হবে তোমার পরীক্ষা ঠিক আছে, পরীক্ষা শুরু হবে এক্সরে দিয়ে। সুতরাং এক্সরে এবং এক্সরে রিলেটেড প্রাইমারি পয়েন্ট গুলো ভালো পারতে হবে, তারপরে স্যাররা তোমাকে এটা রিলেটেড ভিতরে দু একটা পয়েন্ট জিজ্ঞাসা করবে। স্যার কাইন্ডলি একটু আবার বললে ভালো হয়। আবার বলি, এখানে হচ্ছে এই এক্সরে দিয়ে বলতেছে কি, নতুবা আরেকটু সহজ এক্সরে যেটা পরীক্ষার সময় তোমাদের থাকে অনেক সময়, এটাও থাকতে পারে, যেমন এটা বলি চেস্ট এক্সরে পিএ ভিউ showing inhomogeneous opacity presents the right lower zone of the chest অথবা right lower chest, obscuring the left border of the right border of the heart. Right border of the heart দেখা যাচ্ছে এখানে এই এক্সরেতে দেখা যাচ্ছে না। রাইট বর্ডার অফ দ্য হার্ট আমি কি এরো দিয়ে দেখাবো? এইখানে দেখতে পাচ্ছ হার্টের কি রাইট বর্ডার ভালো করে দেখা যাচ্ছে এখানে? না স্যার। এখানে যে বাম সাইডে যে ডায়াফ্রাম দেখা যাচ্ছে যত ভালোভাবে, এখানে ডায়াফ্রাম দেখা যাচ্ছে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, আর কস্টোফ্রেনিক এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা কিন্তু অবলিটারেট হয়নি, অবস্কিউর করে রাখছে, ভাষা ভাষা কিন্তু দেখতে পাচ্ছ তাই না? ঠিক কিনা? এখানে বলবা উইথ প্রেজেন্স অফ দ্য এয়ার ব্রঙ্কোগ্রাম, তার মানে হচ্ছে আমি একটা নিউমোনিয়া বলার ক্ষেত্রে ইনহোমোজেনাস অপাসিটি পাবো, বর্ডার ইনভলভমেন্ট আছে কিনা দেখবো, কার্ডিওফ্রেনিক ক্লস্ট্রোফ্রেনিক অ্যাঙ্গুলার ইন্ডিয়ান ইনভলভমেন্ট আছে কিনা দেখবো, আমার কোন প্লুরাল প্যারানিমিক এই রুগীতে দেখো এই যে কোণাটাতে স্লাইড কিন্তু প্লুরাল লিফিউশন আছে, খেয়াল করতেছো? আমি যেখানে অ্যারো রাখছি খেয়াল করো, অ্যারো যেখানে আছে দেখতে পাচ্ছ? এখানে একটু যে ফ্লুইড লেভেল, ফ্লুইড যে কালেকশন আছে এই কোণাটাতে, এই কোণা যেখানে আমার অ্যারো রাখা আছে। তাছাড়া যখন তুমি এই কথাটা বলবা, স্যার বলবা তুমি যে হেলথ কমপ্লেক্সে আসো, তুমি নেক্সট ইনভেস্টিগেশন কি করতে চাও? তোমরা কি করতে চাও নেক্সট ইনভেস্টিগেশন? স্যার কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট বা ফুল ব্লাড কাউন্ট। ফুল ব্লাড কাউন্টে কিছু কথা আছে, যদি তোমরা একটু লাইনে থাকো প্লিজ। ফুল ব্লাড কাউন্টের কথা হলো, ফুল ব্লাড কাউন্টের সাধারণত নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকে, সাধারণত ব্যাকটেরিয়াল ইনভলভমেন্ট হলে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকে। যদি অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হয় তাহলে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস না হয়
নরমাল ব্লাড কাউন্ট হতে পারে। যদি মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া অর্গানিজম দিয়ে ইনভলভমেন্ট হয় তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। আবার এই যে বললাম, এই যে ইনফেকশন বা এই নিউমোনিয়ার কারণে যদি ব্লাড কাউন্ট 20,000-এর উপরে হয় অথবা 4,000-এর নিচে থাকে তাহলে এটা একটা খারাপ কমপ্লিকেশন। এটাকে বলা হয় থাকে মার্কার অফ সিভিয়ারিটি। 15,000-এর উপরে থাকলে সাসপেক্ট ইটস এ কেস অফ ব্যাকটেরিয়াল এটিওলজি। আমি কিন্তু অনেক কথা বলছি পরীক্ষার জন্য, তোমরা কি বুঝতে পারছো? স্যার হচ্ছে গিয়ে মানে 20,000 এর বেশি আর 4,000 এর কম যদি যায় তাহলে এটা কি মোস্ট সিভিয়ার? মার্কার অফ সিভিয়ারিটি, একটা মার্কার অফ সিভিয়ারিটি। এটা সিভিয়ারিটি মার্কারের পয়েন্ট আর কি। আমরা নিউমোনিয়া রোগীটা খারাপ হইতে পারে না, পারে। নিউমোনিয়া রোগী মারা যায় না, মর্টালিটি রেট আছে না হাই। এই যে মর্টালিটি রেট বাইর করব তখন আমরা প্রথমে কি করি, কার্ভ 65 করি। সেদিন তোমাদের বলি নাই একটা জিনিস? তাহলে সেদিন কিছু একটা ইনভেস্টিগেশনের মার্কার বলছিলাম, ইউরেমিয়া বা ব্লাড ইউরিয়া লেভেল যদি কার্ভের ইউ দিয়া কি হয়, ইউরেমিয়া হয় না? তাহলে এই যে ইউরেমিয়া হলো, এই ইউরেমিয়া itself a severity marker more than 7 millimole per liter. Am I clear to you? এটা একটা ইনভেস্টিগেশন, এটা একটা মার্কার অফ সিভিয়ারিটি। আমি মার্কার অফ সিভিয়ারিটি আর দু একটা বলে ফেলাই তোমাদেরকে। যদি তোমরা হাইপোনেট্রেমিয়া পাও, ইলেক্ট্রোলাইট করা লাগবে এই রোগী, হাইপোনেট্রেমিয়া পাও, এটা একটা মার্কার অফ সিভিয়ারিটি। লিভারে ইনভলভমেন্ট যদি হয়, হাইপো অ্যালবুমিনিমিয়া যদি হয়, তাহলে এটা একটা মার্কার অফ ইনভলভমেন্ট। তাহলে মার্কার অফ ইনভলভমেন্ট কয়টা বললাম বলো? চারটা। একটা হলো ডাব্লিউবিসি কাউন্ট যদি বেশি হয় 20,000-এর উপরে অথবা যদি হয় 4,000-এর নিচে। নাম্বার 2 বললাম ব্লাড ইউরিয়া লেভেল যদি 7 মিলিমোল পার লিটারের বেশি হয়। যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে হাইপোনেট্রেমিয়া হয়, যদি লিভার ফাংশন টেস্টে হাইপো অ্যালবুমিনিমিয়া হয়। আরেকটা হলো স্যাররা অনেক সময় বলে যদি ব্যাকটেরিয়ামিয়া থাকে ব্লাডে ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকে, ইন কেস অফ ব্লাড কালচারে পাওয়া যায়, এটাও একটা মার্কার অফ সিভিয়ারিটি। তাহলে আমরা এখন পর্যন্ত বললাম 5টা মার্কার অফ সিভিয়ারিটি। ক্লিয়ার? এখন স্যার 5টা মার্কার আবার একটু বলেন তো স্যার। 1 নাম্বার বললাম ভেরি হাই ব্লাড সিবিসি কাউন্ট, অর্থাৎ ডাব্লিউবিসি কাউন্ট যদি ভেরি হাই থাকে 20,000-এর উপরে অথবা 4,000-এর নিচে। ব্লাড ইউরিয়া লেভেল যদি 7 মিলিমোল পার, ওই যে কার্ভ পড়াইছি না, কার্ভ কনফিউশন, ইউরেমিয়া, রেসপিরেটরি রেট 30-এর উপরে, ব্লাড প্রেশার যদি 90 এবং 60-এর নিচে, 90 নিচে এবং 60-এর নিচে থাকে, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, এবং যদি বয়স 65-এর উপর থাকে, এটাও কিন্তু একটা সিভিয়ারিটি স্কোরিং করা হয়। এই আগে যে কার্ভ পড়াইছিলাম সিভিয়ারিটি স্কোরিং, অর্থাৎ একটা ইনভেস্টিগেশন, বাকিগুলো ছিল ক্লিনিক্যাল। এখন বলতেছি সবগুলো ইনভেস্টিগেশন হলো মার্কার হলো সিভিয়ারিটি ইনভেস্টিগেশন রিলেটেড। আবার বলি, ডাব্লিউবিসি কাউন্ট যদি 20,000-এর উপরে হয় অথবা 4,000 নিচে, যদি ইউরেমিয়া থাকে মোর দেন 7 মিলিমোল পার লিটার, যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে যদি হাইপোনেট্রেমিয়া থাকে, যদি ব্যাকটেরিয়া থাকে ব্লাডে, এবং আরেকটা ব্যাপার হলো যদি লিভার ফাংশন টেস্টে হাইপো অ্যালবুমিনিমিয়া থাকে। ক্লিয়ার? এখন আসি আমরা নেক্সট পয়েন্ট পড়াই, আমরা আর কি কি ইনভেস্টিগেশন করাবো। ডাব্লিউবিসি কাউন্ট তুমি করলা, নিউট্রোফিলিক লিউকোসাইট আছে কিনা দেখলা,
ইএসআর দেখতে হবে না, ইএসআর রেস্ট করবে। সিরিয়েক্টিভ প্রোটিনস, ইনফ্ল্যামেটরি মার্কার, আমার বডিতে নিউট্রোফিলিক একটা অর্গানিজম ইনভলভমেন্ট আসবে, সে কি আমার বডিতে যুদ্ধ করার জন্য পরিবেশ তৈরি করবে, বডিও তো বসে থাকবে না। তাই আমার ইএসআর এবং সিআরপিটাও কিন্তু রেস্ট হবে। আমরা কিছু কিছু জিনিস দেখি, একটু আগে বললাম না, এই সকল রোগীর কিন্তু অনেক বেশি অসুস্থ থাকে, শ্বাসকষ্ট বেড়ে যায়, অক্সিজেন লাগে। তোমরা ওয়ার্ডে দেখছো অনেক নিউমোনিয়া রোগীর অক্সিজেন দেওয়া লাগে। জি স্যার। এই যে আমি অক্সিজেন দেওয়া লাগে, স্যার বলবে তোমার যে অক্সিজেন লাগতেছে বা দিচ্ছ, এটা কি বৈজ্ঞানিক উপায়ে দিচ্ছ কিনা এটা বুঝছো কিভাবে? তুমি নিউমোনিয়া রোগী আসলে কি অক্সিজেন দিয়ে দিবা? একটা হলো স্যার অক্সিজেন স্যাচুরেশন দেখতে হবে, আরেকটা কি, আরেকটা বলতে হবে স্যার আমি এবিজি করতে হবে, এবিজি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। তুমি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসটা কেন করবা? তুমি মেজার partial pressure of the oxygen and partial pressure of the carbon dioxide. Usually partial pressure of the oxygen যদি hypoxemia পাও, অর্থাৎ স্যাচুরেশন যদি less than 93% হয়, অথবা পিএইচ যদি কমে যায়, অথবা অক্সিজেন যদি কিলোপ্যাসকেলে মাপলে 75 থেকে 85 নরমাল, যদি 60 এর নিচে নেমে যায়, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তখন বুঝবা যে এই রোগীর অক্সিজেন অবশ্যই লাগবে। স্যাচুরেশন কত নিচে নামতে হবে? 93 এর নিচে। পিএইচ কত হবে? অ্যাসিডোসিস হতে হবে। আর ওদিকে একটা বললাম যে অক্সিজেন যদি কিলো প্যাসকেলে মাপি, অর্থাৎ অক্সিজেনের মিলিমিটার অফ মার্কারিতে যদি মাপা হয়, তাহলে 60 এর নিচে থাকতে হবে। তাহলে তুমি একটা রোগীর ইএসআর করলা, সিআরপি, চেস্ট এক্সরে করলা, ডাব্লিউবিসি কাউন্ট দেখলা, ইউরিয়া করলা, একটু আগে ইউরিয়ার কথা বলি নাই, ব্লাড ইউরিয়া বলছি, ইলেকট্রোলাইট বলছি, লিভার ফাংশন টেস্ট বলছি, তোমাকে বলছি একটু আগে যদি হাইপো অ্যালবুমিনিমিয়া হয় তাহলে একটা মার্কার অফ সিভিয়ারিটি। তাছাড়া অনেক সময় কিন্তু একটু অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট থাকতে পারে, বেজাল নিউমোনিয়া। বেজাল নিউমোনিয়া, বেজাল নিউমোনিয়াতে হয় থাকে যে লিভার হেপাটিক ইনভলভমেন্ট অথবা হেপাটাইটিস অথবা হেপাটিক ইরিটেশন হতে পারে। স্টুডেন্টস তোমরা বুঝতে পারতেছ? শুনতেছ? ডিয়ার স্টুডেন্টস, ইয়েস স্যার, বুঝতেছি। এখন আরেকটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি। এগুলো করার পরে তুমি কিন্তু এখনো কনফার্ম করলে না। স্যার বেসাল নিউমোনিয়াটাকে আবার একটু বলবেন? বেসাল নিউমোনিয়া হচ্ছে নিচের দিকের নিউমোনিয়া, ডায়াফ্রামের দিকে। এখন ডায়াফ্রামের ঠিক উপরে যদি একটা নিউমোনিয়া হয় থাকে, তাহলে সেই যে ইনফ্লামেশন, সেই যে প্লুরিসি, এগুলো কি লিভারের সারফেস, লিভারে ইনভলভমেন্ট হওয়ার চান্স থাকবে, ইনফ্লামেটরি চেঞ্জ হবে, যেহেতু এখানে নিউমোনিয়া হয়েছে, ইনফেকশন আছে, সোর্স আছে, এবং লিভারের ভেরি ক্লোজ ডায়াফ্রাম, এবং ডায়াফ্রামের নিচেই আছে, সরি ডায়াফ্রামের ঠিক উপরে আছে নিউমোনিয়া, সরি নিউমোনিয়াটা লাংসের লোয়ার, নিচে আছে হচ্ছে লিভার। তাহলে লিভারের একটা অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট পেতে পারে যদি লিভার ইরিটেট হয়, লিভারে ইনফ্লামেটরি চেঞ্জ হয়, তখন আমরা এসডিপিটি রেস্ট পাইতে পারি। এবং যদি সিভিয়ার ইনভলভমেন্ট হয় তাহলে লিভারের উৎপাদন ক্ষমতা, অ্যালবুমিন উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে, যেটাকে বলা হয় থাকে হাইপো অ্যালবুমিনিমিয়া। তখন সেটা একটা সিভিয়ারিটি মার্কার হিসেবে চিহ্নিত হয়। আমরা যে এত কথা বললাম, কিন্তু এই কথাগুলোর মধ্যে একটা কথা কিন্তু রয়ে গেল, আমরা কিন্তু ব্লাড কালচার করে আমরা কনফার্ম করতে হবে বা
চেষ্টা করতে হবে বাইর করার কি অর্গানিজম ইনভলভমেন্ট হয়েছে। তার মানে আমরা একটা ব্লাড কালচার, যদি এই পেশেন্টের স্পুটাম থাকে তাহলে অবশ্যই স্পুটাম স্যাম্পল নিব ফর গ্রাম স্টেইনিং, কালচার অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি। পরীক্ষার সময় এই লাইনটা পুরোটা বলতে হবে, এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কারণ এগুলো ওয়ার্ডে আমরা পাঠাই। গ্রাম স্টেইন, কালচার অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি। এখান থেকে যদি তুমি সিদ্ধান্ত পৌঁছে গেলে পৌঁছলা, যদি সিদ্ধান্তে পৌঁছতে না পারো তাহলে বুঝতে হবে অন্য কোনো অর্গানিজম যদি তোমরা দেখো যে অর্গানিজম ইনভলভমেন্টটা এখনো কনফার্ম করা যাচ্ছে না, অথবা তোমার কাছে মনে হচ্ছে ইটস মেবি কেস অফ অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি যেমন নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব নিতে পারো বা অরোফ্যারিঞ্জিয়াল সোয়াব ফর মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, বা এখান থেকে সোয়াব নিয়ে পিসিআর করতে পারবা, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। স্যাররা অনেক সময় জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা কি ইউরিন পরীক্ষা করবা এই রোগীতে, তোমরা কি করবা ইউরিনারি স্টুডেন্টস? जी सर। করবা ইউরিনারি করবা? জি স্যার। কেন? একটা বলি, একটা হলো স্যার ইউরিনারি করব এই কারণেই যে আমরা রেনাল ইনভলভমেন্ট হতে পারে এরকম কিছু অর্গানিজম আছে, এটা পরীক্ষার সময় রেয়ারলি স্যাররা জিজ্ঞাসা করে। যেমন নিউমোকক্কাল, ইউরিনে নিউমোকক্কাল ও লিজিওনেলা অ্যান্টিজেন পাওয়া যায়। অতএব ইউরিন পরীক্ষা করতে পারি স্যার ইউরিন আরই এবং নিউমোকক্কাল এবং লিজিওনেলা অ্যান্টিজেন খোঁজার জন্য। আচ্ছা, তোমরা যে বললা একটু আগে, যে বললাম যে দুটো লাইন লেখো, স্যাররা কিন্তু খুবই জিজ্ঞাসা করে ব্রঙ্কোনিউমোনিয়াতে চেস্ট ফাইন্ডিংস এ তুমি কি পাবো? আমি কি বলছি প্রশ্ন বলো তো? ব্রঙ্কোনিউমোনিয়ার চেস্ট ফাইন্ডিং। চেস্ট ফাইন্ডিংস মিন চেস্ট এক্স-রে ফাইন্ডিংস। লিখতে হবে টিপিক্যালি পেচি অ্যান্ড সেগমেন্টাল শ্যাডোয়িং। স্যাররা কিন্তু জিজ্ঞাসা করে এবং অস্পিতে আসছে ব্রঙ্কোনিউমোনিয়াতে কি থাকবে? টিপিক্যালি পেচি অ্যান্ড সেগমেন্টাল শ্যাডোয়িং। এটা কিন্তু ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে, এটা কিন্তু পেডিয়াট্রিক্স থেকে অস্পি করা হয়। এটা পেচি অ্যান্ড সেগমেন্টাল শ্যাডো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা আমি বলছিলাম না, এয়ার ব্রঙ্কোগ্রাম মনে আছে? জি স্যার, জি স্যার। এখানে ডেফিনেশন লেখো। সিনিয়র স্যাররা আসে চেষ্টা জিজ্ঞাসা করে হোয়াট ইজ এয়ার ব্রঙ্কোগ্রাম। তোমার সামনে কলম আছে অনেকের, জি স্যার। লেখো এয়ার ফিল্ড ব্রঙ্কাই। আমি গতদিন বলছিলাম না এটা তোমাদেরকে, না বলছি না ডেফিনেশন? বলেন। ডেফিনিশন বলেন না, এমনিতে একটু বুঝিয়ে দিচ্ছিলেন। আচ্ছা, এয়ার ফিল্ড ব্রঙ্কাই লেখো, এয়ার ফিল্ড ব্রঙ্কাই appear lucent, মানে লুসেন্ট মানে বুঝছো তো, LUCENT লেখছো? লুসেন্ট স্যার কালো আর কি নাকি স্যার? হ্যাঁ লুসেন্ট, হ্যাঁ কালো। লুসেন্টস against consolidated lung tissue। একজন বলো। স্যার এয়ার ফিল্ড ব্রঙ্কাই অ্যাপিয়ার লুসেন্ট এগেইনস্ট কনসলিডেটেড লাং টিস্যু। হ্যাঁ, এটার নাম হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম। এটা পারতে হবে পরীক্ষা শিখে। একটা দেখাই তোমাদেরকে এখানে, এই দেখো আমি যেখানে রাখছি এরো,
কেন তোমাদের এখানে স্পষ্ট উঠতেছে কিনা, অথবা এই দেখো, দেখতেছো একটা আমি যেখানে অ্যারো রাখছি, আচ্ছা এখন কি আমি পড়াবো? আরেকটু পড়াই? ডটের মতো যে স্যার ওইটা স্যার। হ্যাঁ হ্যাঁ, ডটের মতো, ডটের মতো আছে, বেশিও থাকতে পারে, বড়ও থাকতে পারে, আমরা দেখি, দেখে বুঝতে পারি। আরেকটু ডট দেখাই, এখানে আসো। আমরা যদি অর্গানিজমটা স্টেফিলোকক্কাস অরিয়াস বলি, তাহলে কিন্তু এক্স-রে ফাইন্ডিংসটা পারতে হবে। দেখো, একটা বললাম ব্রঙ্কোনিউমোনিয়াতে, একটা বললাম এয়ার ব্রঙ্কোগ্রামের কথা। নাজমুল, পার্টিটা চলে যাচ্ছে কেন কোন সময়? রাত্রে তোমার সাথে আলাপ হয় নাই তো? কি বলো, তোমাদের কি বলছে? না আমি ফোন করাইছি তোমাকে, আমি হ্যাঁ আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এখানে একটা মিসম্যানেজমেন্ট হচ্ছে। মিসম্যানেজ হচ্ছে, কালকে আমি 6:20 সিবিসি দিয়ে গেছি। পার্টির কথা হলো আমরা যে একটা প্লেটলেট দিলাম কনসেন্ট্রেট, আমার কতটুকু বাড়ছে। ডিটি ডক্টর কি করছে, এসসিবিসি পরিবর্তে সিরাম ক্রিয়েটিনিন দিয়েছে। পরে রাত্রে 10:30টার সময় সেকেন্ড টাইম ব্লাড টানা হচ্ছে, সেখানে আসছে 19,000 প্রিন্ট কপিতে, সেটা আমি তাদেরকে বুঝাই বলছি। পার্টির কথা হলে আমরা তো সিদ্ধান্তে পৌঁছতে পারলাম না। এভাবে পার্টিকে ইডিট করার কোনো দরকার আছে বলতো? আমি এটা বলতেছি না, ডিউটি ডক্টরের কথা বলতেছি। তাকে বলে আসলাম সিবিসি করো, সে করছে সিরাম ক্রিয়েটিনিন। এরপরে কথা না, এরপরে আবার 10:30টায় ব্লাড টেনে পাঠাইছে, তখন যে রিপোর্ট আসছে সেই রিপোর্টের তো আর প্রিন্ট কপি আসছে, তো সাইন যুক্ত না, এটা তারা স্যাটিসফাইড হয়। আমি মনে করি এটা একটা কারণ যাওয়ার। না, আমার প্রশ্ন হচ্ছে এটা না, আমি যেখানে, তুমি যেখানে দেখে আসছো, আমি যেখানে ইনস্ট্রাকশন দিয়ে আসলাম পার্টি ডিজায়ার অনুসারে, সেখানে তুমি যদি এখন সিরাম ক্রিয়েটিনিন করাও, এটা কি হয়? তোমার সাথে তারা আশা করি যোগাযোগ করবে, বুঝছো না? তুমি সেভাবে তারা একটু বুঝাই বললো যে আমরা আমরা করে দিচ্ছি আপনাদেরকে। আমরা কি পড়াচ্ছিলাম ডক্টর, বলো, স্টুডেন্টস বলো। যদি অর্গানিজমটা স্টেফিলোকক্কাস ইয়ে হয় আর কি, অরিয়াস লেখো, স্টেফিলোকক্কাস অরিয়াস যদি হয়, সাজেস্টেড বাই মাল্টি লোকিউলার, সরি মাল্টিলোবার শ্যাডোয়িং, সরি আই এম সরি, স্টেফিলোকক্কাস অরিয়াস এর ক্ষেত্রে হবে মাল্টিলোবার শ্যাডোয়িং, কমা ক্যাভিটেশন, কমা মাইক্রো অ্যাবসেস অর অ্যাবসেস, কমা নিমাটোসিল। মনে রাখতে হবে এগুলো কিন্তু অস্পির জন্য তোমাদেরকে এখন কথাগুলো বলতেছি। যদি স্টেফিলোকক্কাস অরিয়াস হয় তাহলে কিভাবে হবে আবার বলবো, মাল্টিলোবার শ্যাডোয়িং একটা হইতে পারে, মাল্টিলোবে ইনভলভ। আমরা জানো তো তোমার লাংসে যে লোব আছে এটা জানো তো, তোমার আপার লোব মিডিল লোব জানো তো সেগুলো। ক্যাভিটেশন থাকতে পারে, নিমাটোসিল থাকতে পারে এবং অ্যাবসেস থাকতে পারে। তাহলে 4টা জিনিস থাকতে পারে, মাল্টিলোবার শ্যাডোয়িং, ক্যাভিটেশন, নিমাটোসিল, অ্যাবসেস। ক্যাভিটেশন স্যার নেমাটোসিলটা কি? ওই এয়ার ট্র্যাপড ইন দ্য ব্রঙ্কাই হয় একটা, দেখবে একটা এয়ারটা ট্র্যাপিং হয় বসে। নিউমাটোসিল, নিউমা মানে এয়ার, সিল মানে বাতাসযুক্ত একটা থলি। আমরা তাহলে কিন্তু ইনভেস্টিগেশনস অফ নিউমোনিয়াতে আমরা অনেক কিছু পড়লাম বা পড়ানোর চেষ্টা করলাম। ইনভেস্টিগেশন কিন্তু ছোট না, তোমাদের কি মনে হইলো ইনভেস্টিগেশনটা ছোট?
না স্যার। এবার আমরা পড়াবো হচ্ছে খুব সিম্পলিফাইড ওয়েতে অ্যান্টিবায়োটিক রিজিমস ফর নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকোয়ার্ড। আমরা কিন্তু মেইনলি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া পড়াবো। তোমরা যদি আগামীতে বলো, আচ্ছা আগামী ক্লাসে আমি কি পড়াবো তোমাদের, ব্রঙ্কিয়াল কার্সিনোমা নাকি টিবি? টিভি পড়ান স্যার। টিবি পড়াবো, ওকে। Yes, sir. ব্রঙ্কিয়াল কার্সিনোমা কিন্তু পরীক্ষায় লং কেস থাকবে। ও আরেকটা জিনিস বলি নাই, আমাদের যে চেস্ট এক্সরে করলাম, এগুলো করলাম ইনভেস্টিগেশনে, যদি প্যারানিমিক ডিফিশন থাকে, প্যারানিমিক ডিফিশন ড্র করে পরীক্ষা করতে পারি, ঠিক আছে? প্লুরাল ডিফিশন যেভাবে পড়াইছি, যে বায়োকেমিক্যাল, সাইটোলজিক্যাল পড়াই না, এইভাবে এভাবে গ্রুপ করে করে পড়াইতে পারবো। এবার আসি আনকমপ্লিকেটেড যদি নিউমোনিয়া হয়, নিউমোনিয়া হতে পারে কি একটা আনকমপ্লিকেটেড, একটা কমপ্লিকেটেড বা সিভিয়ার কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। যদি আনকমপ্লিকেটেড নিউমোনিয়া হয়ে থাকে তাহলে বইপত্র অনুসারে তুমি বলবা স্যার অ্যামক্সিসিলিন 500 মিলিগ্রাম 8 আওয়ার লিখি। স্যার জিজ্ঞাসা করবে রোগীর তো পেনিসিলিন অ্যালার্জি আছে, তাহলে কি করবে? স্যার যদি পেনিসিলিন অ্যালার্জি থাকে তাহলে ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম 12 আওয়ারলি और ইরিথ্রোমাইসিন, হ্যাঁ 500 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি অরালি দেওয়া যেতে পারে। তাহলে একটা বললাম, একটা হতে পারে অ্যামক্সিসিলিন 500 মিলিগ্রাম 8 আওয়ার। এটা যদি অ্যালার্জিক টু পেনিসিলিন থাকে তাহলে আমরা দিতে পারি ক্লারিথ্রোমাইসিন অর ইরিথ্রোমাইসিন। যদি পেশেন্ট আমার স্টেফিলোকক্কাস অরিয়াস কালচারে আসে তাহলে আমাদের দেওয়া লাগতে পারে ফ্লুক্লোক্সাসিলিন 4 টাইমস 1 to 2 গ্রাম 4 টাইমস ডেইলি প্লাস ক্লারিথ্রোমাইসিন আইভি। স্টেফিলোকক্কাস অরিয়াস আসলে ড্রাগ অফ চয়েস ফ্লুক্লোক্সাসিলিন এবং ক্লারিথ্রোমাইসিন আইভি মানে ইন্ট্রাভেনাস। যদি মাইকোপ্লাজমা নিউমোনি অথবা লিজিওনেলা সাসপেক্ট করি তাহলে আমরা দিব ক্লারিথ্রোমাইসিন অথবা রিফাম্পিসিন অথবা ইরিথ্রোমাইসিন। তাহলে কি আমি কি আবার বলবো? জি স্যার, আরেকবার বলুন। আনকমপ্লিকেটেড নিউমোনিয়া যদি হয় থাকে তাহলে এক নম্বর হচ্ছে অ্যামক্সিসিলিন 500 মিলিগ্রাম 8 আওয়ার। যদি রোগী অ্যালার্জিক টু পেনিসিলিন হয় তাহলে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে ক্লারিথ্রোমাইসিন অথবা ইরিথ্রোমাইসিন। যদি আমার এই পেশেন্টটা স্যার এখানে এরিথ্রোমাইসিন নাকি ক্লেথ্রোমাইসিন কোনটা মানে বেটার হয়? দুটাই, ক্লারিথ্রোমাইসিনও দেওয়া যেতে পারে। আমরা পরীক্ষার সময় তো বলবো ক্লারিথ্রোমাইসিন অর ইরিথ্রোমাইসিন, আমরা প্র্যাকটিস করি কিন্তু ক্লারিথ্রোমাইসিন। জি স্যার। আচ্ছা, আর স্টেফিলোকক্কাস যদি কালচারে পাওয়া যায়, স্যার এটা ডোজটা ক্লারিথ্রোমাইসিন আর ক্লারিথ্রোমাইসিন ডোজ 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফর 7 ডেজ। এটা কিন্তু ভেরি করতে পারে, 10 ডেজ হতে পারে, আমরা বলবো 7 ডেজ প্রাইমারি স্টেজ। স্টেফিলোকক্কাস ইনভলভমেন্ট হলে দুটো ড্রাগ, একটা হলো ফ্লুক্লোক্সাসিলিন আর একটা হলো ক্লারিথ্রোমাইসিন আইভি ইন্টারভেনাস। যদি মাইক্রোপ্লাজমা এবং লিজিওনেলা ইনভলভমেন্ট হয় তাহলে একটা ড্রাগ হলো ক্লারিথ্রোমাইসিন অরালি অথবা ইরিথ্রোমাইসিন অথবা সিভিয়ার কেসে রিফাম্পিসিন আইভি। তার মানে তোমাকে এত সময় পড়ালাম আমি হচ্ছে আনকমপ্লিকেটেড নিউমোনিয়া। এটা কিন্তু আমরা যেটা এখন তোমাদেরকে বলতেছি এটা ব্রিটিশ থোরাসিক সোসাইটির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী বলতেছি। যদি সিভিয়ার কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, রোগীর হাইপোক্সিমিয়া হয়ে গেছে, সিভিয়ারিটি মার্কার বেড়ে গেছে, রোগী খারাপ হয়ে যাচ্ছে, তাহলে ইনজেক্টেবল দিতে হবে। সিভিয়ারে ড্রাগ অফ চয়েস হচ্ছে ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি আইভি অথবা ইরিথ্রোমাইসিনও হতে পারে আইভি অথবা কোঅ্যামক্সিক্ল্যাপ 1.2 গ্রাম 3 টাইমস ডেইলি। স্যাররা কিন্তু এটা রিটেনিং এই লাস্ট বার আসছে। তাহলে একটা বললাম সিভিয়ার একটা হচ্ছে হতে পারে ক্লারিথ্রোমাইসিন, একটা হতে পারে ইরিথ্রোমাইসিন, এটা একটা হতে পারে কোঅ্যামক্সিক্ল্যাপ অথবা হতে পারে সেফট্রিয়াক্সন 1 to 2 গ্রাম ডেইলি অথবা হতে পারে সেফিরোক্সাম 1.5 গ্রাম 8 আওয়ারলি।
অথবা হতে পারে ফ্লুক্লক্সাসিলিন 2 গ্রাম 6 আওয়ার, অথবা অ্যামক্সিলিন 1 গ্রাম 4 আওয়ার, 4 টাইমস ডেইলি অথবা 6 আওয়ার। অনেক কিছু বলছে তাই না? অথবা কোন কেসে অ্যাকর্ডিং টু দ্য অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি অ্যান্ড গাইডলাইন এই ড্রাগ ট্রিটমেন্ট, ড্রাগ ম্যানেজমেন্ট চেঞ্জ হতে পারে। ইভেন মেরোপেনামও মে বি এ কেস অফ ড্রাগ অফ চয়েস। তাহলে এইটা কিন্তু রিটেনে আসবে। স্যার বলো। স্যার কমপ্লিকেটেড নিউমোনিয়ার ড্রাগগুলা ডোজ সহ আবার একটু বলেন। আমরা বলতে পারি ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম আইভি 12 আওয়ার, অথবা ইরাইথ্রোমাইসিন 500 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি আইভি, অথবা কোঅ্যামোক্সিক্ল্যাব 1.2 গ্রাম 8 আওয়ার, অথবা সেফটিয়াকজোন 1 to 2 গ্রাম ডেইলি, অথবা সেফিরোক্সাইম 1.5 মিলিগ্রাম 8 আওয়ার, অথবা অ্যামক্সিলিন 1 গ্রাম 6 আওয়ার, অথবা প্লাস অ্যামক্সিলিন দিলে প্লাস দিতে হবে ফ্লুক্লক্সাসিলিন 2 গ্রাম করে 6 আওয়ার। তাছাড়া অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন, ডিফারেন্ট গাইডলাইন, অথবা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি প্যাটার্ন অনুযায়ী আদার ড্রাগসও আসতে পারে, যেমন পাইপারসিলিন ট্যাজোভেক্টাম, যেমন মেরোপেনাম, যেমন ইমিপেনাম, যেমন লাইনেজলিড। অনেক ড্রাগ আসতে পারে যেগুলো আমরা এখানে বলি নাই। অথবা তোমার লিভারফ্লক্সাসিন, অথবা মক্সিফ্লক্সাসিন। আমি কিন্তু এতক্ষণ তোমাদের পড়াচ্ছি কিন্তু ব্রিটিশ থোরাসিক সোসাইটি এর গাইডলাইন অথবা ডেভিডসনের গাইডলাইন, কিন্তু আরো গাইডলাইন আছে যেটা আমরা মেডিসিন বিশেষজ্ঞরা বিভিন্ন পর্যায়ে প্র্যাকটিস করি। আমরা এমবিবিএস লেভেলেই যেটুকু পড়ানোর দরকার সেটুকু তোমাদেরকে এখন জানাবো। ঠিক আছে? জি স্যার। আমরা কি নেক্সট ক্লাসে টিবি পড়াবো নাকি ব্রঙ্কিয়াল কার্সিনোমা পড়াবো? টিবি পড়াই? স্যার টিভি পড়ান স্যার। ইয়েস স্যার, টিভি। আচ্ছা, টিবি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নাকি সবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য? বুঝতে পারতেছি না, কি বলো ডক্টররা, স্টুডেন্টরা? স্যার মেডিসিনে যা সবই তেমন লাগতেছে স্যার। জানার জন্য সব ইম্পর্টেন্ট। মেডিসিনে অনেক কিছু জানতে হবে ভাই, কিন্তু মেডিসিন কিন্তু সাবজেক্ট সহজ। তোমরা হয়তো বুঝতেছো কিনা জানি না, মেডিসিনে কিন্তু খুব বেশি পড়া নাই, অল্প অল্প পড়া। কয়েকটা টপিকস পড়লেই মেডিসিন পাস, বুঝছো? কয়েকটা লং কেস, মাত্র কয়েকটা শর্ট কেস, কয়েকটা এক্সরে, দুই একটা ইসিজি, দুই একটা ব্লাডের পিকচার, এই তো শেষ মেডিসিনে পড়া। আর আমাদের ইসিজি ক্লাস কি স্যার আপনি নেন স্যার? ইটিজি আমাকে যদি বলে আমি নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। আমাকে যদি বলে আমাকে বলতে হলে আমাকে 1 ঘন্টা আগে শুধু বলতে হয়, বললেই আমি রেডি। বলা মাত্রই আমি নিয়ে নিতে পারবো। আমাকে 1 ঘন্টা আগে বললেই, মানে যিনি কন্ট্রোল করেন উনি বলা মাত্রই আমি নিয়ে নিবো। আমরা সবসময় রেডি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার ফাইনাল প্রফেসর মেডিসিনে স্যার কেমন ফেল হয় স্যার? এটা ফেল হয় না, সবাই পাস। সবাই স্যার সব সিনিয়র বা বড় ভাইরা স্যার সবাই তো স্যার আমাদের ভয় দেখায় স্যার মেডিসিন বিষয়ে স্যার। না না না, তুমি যে আমার ক্লাস করলা, তোমার কি মনে হয়েছে এই পুরোটা প্রক্রিয়া খুব কঠিন ভাবে নেওয়া হচ্ছে? আসলে তাই কিন্তু না, ভেরি ইজি ওয়েতে। যেমন স্ট্রোকের কথা বলি তোমাদেরকে, স্ট্রোকের 10-15টা প্রশ্ন আছে, এটা পেইড কোয়েশ্চেন। এইটা পারতে, স্ট্রোক কিন্তু লং কেস থাকবে, 1000% গ্যারান্টি, 100%। তোমাদেরকে আমি কিছু একটু করোনা ইনভলভমেন্ট শেষ হোক, ওয়ার্ডে কিছু লং কেস, কিছু শর্ট কেস দেখাই দিব, ঠিক হয়ে যাবে। যেমন উদাহরণ, স্যার বলবে স্ট্রোকটা কি তুমি ক্লাসিফাই করতে পারবা? কি ধরনের স্ট্রোক কি ক্লাসিফাই করা যায়? আজকে স্ট্রোকের ক্লাস করছো কিন্তু। জি স্যার। জি স্যার। কিভাবে করা যায়? ইসকেমিক স্ট্রোক, হেমোরেজিক স্ট্রোক। কিন্তু
তোমাদের সামনে কি ডেভিডসন আছে? স্যার এন্টিরিয়র সার্কুলেশন একটা টার্ম আছে আবার পোস্টেরিয়র সার্কুলেশন। না না না, আমি এইসব কথা বুঝি না। আমি যা প্রশ্ন করছি উত্তর দিতে হবে। তোমাদের সামনে কি ডেভিডসন আছে? জি স্যার। Yes, sir. ডেভিডসনের কি স্ট্রোক চ্যাপ্টারের দ্বিতীয় পৃষ্ঠা বাইর করতে পারবা? Yes, sir. বাইর করো, দ্বিতীয় বা 4 নম্বর পৃষ্ঠা বাইর করো। একটা এরো চিহ্নিত বক্স আছে, দেখো ওটা বাইর করো। বার Yes, করছো? sir. এখানে কি প্রথম আর্টারিয়াল এবং ভেনাস লেখা আছে? Yes, sir. তাহলে এতক্ষণ বুঝছো স্যাররা কি চায়? প্রথমে আর্টারিয়াল ইনভলভমেন্ট হতে পারে, ভেনাস ইনভলভমেন্ট হতে আছে না, নাকি নাই? জি স্যার আছে স্যার। Yes, sir. পাইছো? তার মানে শুরু হবে কই থেকে? এই যে আর্টারিয়াল, আর্টারিয়ালের ভাগ কয়টা? Sir, দুইটা স্যার। ইনফ্রাক্ট কি? স্যার ইনফার্ক্ট আর হেমোরেজ। ইনফাক্ট আর হেমোরেজ। তার মানে কি, তোমরা কিন্তু আমাকে বলছিলে না একটু আগে ইনফাকশন আর হেমোরেজ, তোমরা কিন্তু মাঝখান থেকে শুরু করেছো, আর তো মানবে না। ওই যে ইনফাক্ট বলবা, এই ইনফাক্ট বলতে হবে 4টা জিনিস। একটা হলো টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম, 2 নম্বরে বলতে হবে পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম, 3 নম্বরে বলতে হবে ল্যাকুনার সিনড্রোম। আছে এভাবে? Yes, sir. তাহলে আমরা একদিন পরীক্ষার জন্য লং টেস্ট তোমাদের পড়াই দিব, যাও পড়াই দিলেই পাস। ঠিক আছে? একেবারে ডেভিডসন থেকে কি কি আসবে পরীক্ষা, কি কি স্যাররা জিজ্ঞাসা করবে, মনে রাখতে হবে। এনএস স্যার কিন্তু আমারও স্যার, আমি স্যারের কাছে স্যারের সিএ ছিলাম। এনএস স্যার কিন্তু পরীক্ষার সময় বসে, স্যারের প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ এবং স্যার খুব ভালো ক্লাস নেয়। তোমরা এনএস স্যারের ক্লাস সুন্দরভাবে কিন্তু পড়বা। স্যারের কথা, স্যারের বোঝানো খুবই গোছানো, এবং আমি মনে করি তোমরা ক্লাসটা ভালো করে ফলো করে স্যার। হ্যাঁ, জি স্যার। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, ক্লাস শেষ করে দেই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সময় দিন। থ্যাংক ইউ স্যার।